গল্প ভালোবাসা হাতছানি লেখিকা সানজিদা সেতু পর্ব 2 আরহামের পয়েন্ট অফ ভিউ। হাই গাইস, আই এম আরহাম চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আশরাফ চৌধুরী কনিষ্ঠ পুত্র। বছর 2 আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। বর্তমানে একটা মার্কেটিং এজেন্সিতে মার্কেটিং হেড হিসেবে কর্মরত আছি। বাবা অবশ্য আমার এই ডিসিশনে বেশ অসন্তুষ্ট। উনি চান আমি হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাই, তারপর ওনার বিজনেসের দেখাশোনা করি। কিন্তু ফ্যামিলি বিজনেস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি চাই ইন্ডিভিজুয়ালি কিছু একটা শুরু করি। ইনফ্যাক্ট বিজনেস নিয়েই আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। আমি যে এক্স্যাক্টলি কী চাই সেটাই এখনও ঠিক করে উঠতে পারিনি। অবশ্য বাবাকে নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ এ বাড়িতে আমার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে আমার লাভিং বড় ভাবি। মা মারা গেছেন যখন আমার বয়স মাত্র 12 বছর। উনি বেঁচে থাকলে হয়তো আমার আরও একজন সাপোর্টার পারত। আমার বড় ভাইয়া আহনাব চৌধুরী বাবা মার একান্ত বাধ্য সন্তান। পড়াশোনার পার চুকিয়ে এখন আমাদের ফ্যামিলি বিজনেসের দেখাশোনা করছে। আমি আর ভাইয়া দুজনে 2 মেরুর বাসিন্দা। আমি যেখানে কারোর ইচ্ছা অনিচ্ছার কোনো তোয়াক্কা করি না, যখন যা ইচ্ছে তাই করি। ভাইয়া সেখানে বাবার ইচ্ছার বিরুদ্ধে এক কদমও এগোতে পারে না। আমার এসব উড়নচণ্ডী ভবঘুরের লাইফের সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন আমার মা মিসেস তোহরা চৌধুরী। তিনি আর নেই, তবে রেখে গেছেন তারই ছায়া সায়নী ভাবি, মানে বড় ভাইয়ের ওয়াইফকে। সম্পর্কে আমার ভাবি হলে হবে কি, আমাকে তিনি একদম নিজের ছোট ভাইয়ের মতো ট্রিট করেন। মা মারা যাওয়ার বছর 2 পরেই ভাবি বাড়িতে বউ হয়ে আসেন। তারপর থেকেই আমার বেস্ট ফ্রেন্ড, বড় বোন, শিক্ষক সব কিছুই হয়ে উঠেছেন তিনি। শুধু আমরাই না, এই পরিবারের প্রতিটি মানুষের ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখার দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। মার অবর্তমানে সংসারটাকে তিনি এক হাতে ধরে রেখেছেন। একজন আদর্শ গৃহপতি বলতে যা বোঝায় তার সব গুণই তার মাঝে আছে। আমাদের ফ্যামিলিতে সবচেয়ে পিচ্ছি আর ইম্পর্টেন্ট সদস্যের নাম আয়মান চৌধুরী ওরফে মাহিন। বড় ভাইয়া আর ভাবির একমাত্র সন্তান। 5 বছর পেরিয়ে এবার 6 বছরে পা দিয়েছে। বয়সে পিচ্ছি হলে কি হবে, কথায় একেবারে পাকনা বুড়ি। সারাদিন শুধু ছোটাছুটি করে আর পাকা পাকা কথা বলে বাড়িটাকে একেবারে মাথায় তুলে রাখে। আমার সম্পর্কে আপাতত এটুকু জানলেই হবে, যেটুকু বাকি আছে আস্তে আস্তে সবই জানতে পারবেন। যাই হোক, এবার আসল ঘটনায় আসা যাক। কী বলেন সবাই? আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম মহুয়া রিসোর্ট। শেরপুর শহরের অদূরে চারপাশে পাহাড়ে ঘেরা রিসোর্টটা যেন সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমরা এখানে এসেছি গতকাল রাতে। উদ্দেশ্য আকাশের বিয়ে। আকাশ হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। আকাশের বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু আর এক সময়ের বিজনেস পার্টনার। সেই সুবাদে ওর সাথে আমার পরিচয়। তারপর ধীরে ধীরে কখন যে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি বুঝতে পারিনি। আকাশ আর শ্রুতি দুজনে একই সাথে পড়াশোনা করেছে, তবে ওদের বিয়েটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কিছুতেই আমার মাথায় আসছে না। সবাই জানে ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু আমার কেন জানি মনে হয় ওরা দুজন দুজনকে ভালোবাসে কারণ ওদের 2 ফ্যামিলি চায় এই সম্বন্ধটা হোক। জানি না আমার ধারণা সত্যি নাকি মিথ্যা, কিন্তু আমি মনের থেকে চাই যেন আমার ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণ হোক, কারণ আমি কখনোই চাই না আমার বেস্ট ফ্রেন্ড নিজের জীবনের সাথে এত বড় একটা কম্প্রোমাইজ করুক। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি মহুয়া রিসোর্টের দক্ষিণ দিকের বারান্দায়। এখান থেকে পুরো মধুটিরা ইকো পার্কটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হাতে ডিএসএলআর নিয়ে এই ভিউটাকেই এতক্ষণ ধরে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। সবাই রিসোর্টের সামনের লবিতে দাঁড়িয়ে আছে, কোনো অপেক্ষার জন্য ওয়েট করছে। আমার আবার এসব ফর্মালিটিস একদমই ভালো লাগে না, তাই নিচে যাইনি। রিসোর্টের পার্কিং লটে বসে কয়েকটা গাড়ি এসে থামলো। মনে হচ্ছে এই বাড়ির লোকজন চলে এসেছে। সবাই যেভাবে হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছে তাতে অন্তত এমনটাই মনে হচ্ছে। তুই আর শুধরাবি না, কি দরকার? ওই শালা, কোথায় বন্ধুর বিয়েতে সব ভার নিজের হাতে তুলে নিবি তা না আসিস তোর ক্যামেরা নিয়ে। তুই এসব বুঝবি না, বোঝার দরকার নেই। এখন তাড়াতাড়ি নিচে আয় তো। কেন, কি দরকার? আরে ও বাড়ির সবাই চলে এসেছে তো। তো আমি কি করব? তোর শ্বশুর বাড়ির লোকজন তুই সামলা, আমি এখানে। শালা ফাজলামি না করে আয় তো। পারতাম না।
তোকে পারতে বলেছেটাকে? চুপচাপ নিচে নাম, না হলে কিন্তু। কেন রে, তুই কি ভয় পাচ্ছিস নাকি? তা আবার বলতে, সিরিয়াসলি প্রচণ্ড ভয় লাগছে। হা হা হা, দাঁড়া, এইটারে এক্ষুনি ব্রেকিং নিউজ বানাই দিতেছি, শালা হারামি। তোরে তো আমি। রাগ করিস না দোস্ত, খারা আইতাছি। দ্যাট উইল বি বেটার ফর ইউ, আই নো। 5 মিনিট সময় দিচ্ছি, সো কুইক। দ্যাটস নট ফেয়ার, তুই সবসময় এমন করিস। শাট আপ অ্যান্ড কুইক। ওকে বস, শাট আপ। উফ, এই আকাশটা না। যাই বাবা, তাড়াতাড়ি নিচে যাই, না হলে আবার ওই হিটলারটা আমাকে খুন করে ফেলবে। ইয়েস মিস্টার আকাশ, আই এম। কথাটা শেষ করতে পারলাম না, তার আগে পার্কিং লটের সামনের দিকে একটা গাড়ির দিকে চোখ আটকে গেল। অফ হোয়াইট কালারের টপস, ব্লু জিন্স আর স্কার্ফ পরা যে মেয়েটা গাড়ি থেকে বেরিয়ে আসলো, কিছুতেই তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। মনে হলো যেন স্বর্গে কোনো অপ্সরী পৃথিবীতে নেমে এসেছে। ওর কোলে থাকা ছোট্ট বিড়াল ছানাটাকে দেখেও যেন হিংসে হচ্ছে। মন চাইছে ওটাকে দূরে সরিয়ে ফেলি। আরহাম, আরহাম চমকে ওঠে। হ্যাঁ হ্যাঁ, বল। বল মানে? তোকে সেই কখন থেকে ডাকছি, অথচ তুই কোন রাজ্যে হারিয়ে গেছিলি বল তো? না মানে আমি আসলে। আচ্ছা বাদ দে, এখন আর ওদিকে দাঁড়িয়ে না থেকে এদিকে আয়। আসছি। দুই পক্ষের সবাই একে অপরের সাথে পরিচিত হচ্ছে। আমার কিন্তু ওদিকে কোনো মনোযোগ নেই, কারণ আমার মন তো পড়ে আছে অন্যদিকে। পরিটা রিসোর্টের শেষ মাথায় একেবারে পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছে, বাইনোকুলার চোখে লাগিয়ে দূরের আকাশের দিকে এক মনে তাকিয়েছে। এক্সকিউজ মি, আমি একটু আসছি। আরে আরহাম, কোথায় যাচ্ছিস? তোর ভাবির সাথে তো এখনও দেখাই করলি না। আরে বেটা, 1 মিনিট দাঁড়া, আসছি। আরাম শোন বলছি। যা বাবা, চলে গেল। এই ছেলেটা কখন যে কী করে কিছুই বুঝছি না। আকাশকে কোনো মতে ম্যানেজ করে মেয়েটাকে যেদিকে দেখছিলাম সেদিকে ছুটলাম। ও এখন ওখানেই দাঁড়িয়ে আছে, এখন আর বেড়ার কোলে নেই। চোখে বাইনোকুলার লাগিয়ে দূরে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম, একেবারে পিছনে এসে দাঁড়ালাম। এক্সকিউজ মি। চুপ। হ্যালো, শুনতে পাচ্ছেন? তবুও চুপ। হ্যালো মিস। মেয়েটা এবার ঘুরে দাঁড়ালো। হাই, আই অ্যাম আরহাম চৌধুরী, হাত বাড়িয়ে। মেয়েটা আমার পুরো কথাটা না শুনেই আবার ঘুরে দাঁড়ালো, আবারও বাইনোকুলার নিয়ে বিজি হয়ে গেল। ওর বিহেভ দেখে মনে হচ্ছে যেন আমি এতক্ষণ যা বলেছি কিছুই শুনতে পাইনি। ও হ্যালো, আপনাকেই বলছি। শুনতে পাচ্ছেন? হঠাৎ পিছন থেকে। শ্রেয়া, একা একা এখানে কি করছিস? আব্বু আম্মু সেই কখন থেকে তোকে খুঁজছে। চল ভেতরে চল। ছেলেটা হঠাৎই কোথা থেকে উদয় হলো আর মেয়েটাকে নিয়ে চলে গেল। ইচ্ছা করছে ব্যাটার মাথায় ইচ্ছা মতো দুইটা। যাই হোক, মেজাজটা প্রথমে একটু খারাপ হলেও কিছুক্ষণের মধ্যে মুখে একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। আপন মনেই বলে উঠলাম, শ্রেয়া, নাইস নেম। শ্রেয়ার পয়েন্ট অফ ভিউ, ছোটো থেকে নিরাবিলি জায়গায় আমার অনেক পছন্দ। বেশি লোকজনের ভিড়ে খুব আনিজি লাগে। তাই তো রিসোর্টে পৌঁছে সবাই যখন আলাপ আলোচনায় ব্যস্ত, আমি তখন সবার থেকে অনেকটাই দূরে সরে এসেছি। বাইনোকুলারটা হাতে নিয়ে একটু দূরের গাঢ় পাহাড়টার দিকে তাকিয়ে আছে। কী অপরূপ সুন্দর জায়গাটা, এক পলকের দেখাতেই যে কেউ প্রেমে পড়ে যাবে। আমিও তার ব্যতিক্রম নই। মন চাইছে সব অপ্রাপ্তি ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। হঠাৎই মনে হলো কেউ পিছনে দাঁড়িয়ে আছে। আচমকা পিছনে ঘুরতে চমকে উঠলাম। নেভি ব্লু জিন্স, চোখে সানগ্লাস আর ফোল্ড করা সাদা শার্ট পরা ছেলেটাকে একবার যে দেখবে সে প্রেমে পড়ে যাবে। আমি অবশ্য প্রেমে টেমে পড়িনি, তবে একটু আধটু ক্রাশ খেয়েছি বলা যায়। ছেলেটা যে কখন পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। অবশ্য আমার বোঝার কথাও না, কারণ আমি তো তখন দূরের গাঢ় পাহাড়ের মাঝে হারিয়ে গেছি। সে যাই হোক, উনি আমার দিকে হাত বাড়িয়ে দিতে আমি আবার উল্টো দিকে ঘুরে গেলাম। আসলে এই রকম পরিস্থিতিতে কী করা উচিত বুঝতে পারছিলাম না। নিজেকে সামলে নিয়ে যেই কিছু বলতে যাব, তখনই শ্রাবণ ভাইয়া চলে আসলো। আমাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে রিসোর্টের দিকে নিয়ে যেতে লাগলো। ছেলেটাকে দেখলাম তখনও ওখানে দাঁড়িয়ে। আচ্ছা, দূরের পাহাড়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। পরদিন সারাদিন জেগে থেকে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল আরহাম। সবেমাত্র ঘুমটা একটু জেগে বসেছিল, তখনই আবার ভেঙে গেল, কারণ বাইরে খুব চিল্লাচিল্লি হচ্ছে। প্রচণ্ড বিরক্তি নিয়ে রুমের বাইরে বেরিয়ে আসলো আরহাম। হঠাৎ হচ্ছেটা কি? এরা কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? এই আকাশের বাচ্চাটা আবার কই গেল কে জানে। আকাশ, আর কিছু বলতে পারলো না আরহাম। হলরুমের শেষ মাথায় চোখ পড়তে চুপ হয়ে গেল।
কোণে পক্ষে ডান্স প্র্যাকটিস হচ্ছে ওখানে, আর তাদের যে লিড দিছে সে আর অন্য কেউ না, শ্রেয়া। মিষ্টি কালের লং লেহেঙ্গা পরা শ্রেয়াকে দেখে আর কিছু বলতে পারলো না, নিজের অজান্তে ওর মাঝে হারিয়ে গেল। সরি সরি চুপকেছে আগে আজকে তুঝে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। মিউজিক সিস্টেমে গানটা বেজে যাচ্ছে আর তার সাথে তাল মিলিয়ে মেয়েরা ডান্স প্র্যাকটিস করতে যাচ্ছে, কিন্তু আরহামের চোখে একজনের উপরে আটকে আছে। সে হচ্ছে শ্রেয়া। ওর প্রতিটা স্টেপে মনে হচ্ছে যেন হাওয়ার সাথে মিশে যাচ্ছে, আর আরহাম হারিয়ে যাচ্ছে ওর মাঝে। কিরে, কি দেখছিস? আকাশের কথা শুনে চমকে উঠল আরহাম। না মানে আমি আসলে কোনটাকে পছন্দ হয়েছে বলে ফেল কুইক। মানে কি 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 যা তা আর নাটক করতে হবে না, একবার বল তো দেখ, সব সেট করে দেবো প্রমিস। আর আর তেমন কিছু না, এই এমনি, এই লাস্ট চান্স দিচ্ছি, এমন সুযোগ আর কিন্তু পাবি না। আরে ভাই ছাড় তো, দোলনামটা কখন যে ছাড়বো? উফ, এই শালা যাতা। যাবো কিন্তু কেন? আমার তো এখানে থাকতে বেশি ভালো লাগছে। ঠিক আছে, তুই তাহলে এখানেই থাক, আমি চলে যাচ্ছি। আরে আরে দোস্ত শোন না। কি? আর একবার আমার কথাটা ভালো করে ভেবে দেখ, এই সুযোগ কিন্তু আর পাবে না। আকাশ, কি? তুই থাক তোর চিন্তা নিয়ে, আমি গেলাম ভাই। আরে আরহাম, যা চলে গেল। তুই স্বীকার কর বা না কর, প্রেম তো তোর জীবনে এসে গেছে, এখন শুধু তোর সেই ফাঁদে আটকে পড়ার অপেক্ষা। রাতে ডিনারের পর যে যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি কটেজের সাদার এক কোণে বসে রাতের আকাশের দিকে তাকিয়েছি। তখনই শ্রুতি আপু ছুটতে ছুটতে ওখানে চলে আসলো। শ্রেয়া, শ্রেয়া। কিরে আপু, তুই জানিস না আমি আজকে কত খুশি? তুই জানিস না আজকে তুই আমাকে কি দিয়েছিস? আমি আবার কী করলাম? তোর ডান্সটা সেই জোশ হয়েছে। আমার কত দিনের শখ ছিল নিজের বিয়েতে মন খুলে ডান্স করব, আজ তুই আমার সেই ইচ্ছা পূরণ করেছিস। ইউ নো হার্ট, ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। লাভ ইউ পিচ্ছি, লাভ ইউ টু আপু। শ্রুতি, একটু এদিকে আসবে? আকাশের কণ্ঠ শুনে একবার ওদিকে তাকালো শ্রুতি। তুই কি এখানে থাকবি নাকি আমার সাথে যাবি? কেন আপু? একবার ওদিকে তাকিয়ে দেখ। পিছনে ফিরতে আকাশ ভাইয়াকে দেখতে পেলাম। আপু তুই যা, আমি এখানে ঠিক আছি। আচ্ছা ভাই, অল দ্য বেস্ট। মুচকে হাসি দিয়ে শ্রুতি আপু আকাশ ভাইয়ের সাথে চলে গেল। আমি আগের মতোই আকাশ দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। কখন যে আরাম পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। আপনি কি সবসময় এমন একা থাকতে পছন্দ করেন? চুপ। ও হ্যালো মিস রিয়া, শুনতে পাচ্ছেন? চুপ। কি আশ্চর্য, এমনি নিজেকে ভাবেটা কি? এই যে মিস, আপনি কি কানে শুনতে পান না নাকি? প্রবলেমটা কি আপনার? একবার ওনার দিকে তাকালাম, তারপর আবারও আকাশ দেখায় মনোযোগ দিল। মেজাজটা এবার খুব খারাপ হয়ে গেল। আজব তো, এই মেয়ে দেখি আমাকে পাত্তাই দিচ্ছে না। সব কিছুর একটা লিমিটেশন আছে। আমাকে ভাব দেখানো, দাঁড়াও দেখাচ্ছি মজা। উনি এবারে একবারে আমার সামনে এসে দাঁড়ালেন। এই যে মিস, আপনার প্রবলেমটা কি? আপনার সাথে যখন কথা বলার চেষ্টা করি আপনি আমাকে অ্যাভয়েড করে দেন। এত ভাব নেওয়ার কি আছে? কী ভাবেন নিজেকে, বিশ্ব সুন্দরী? নিহাতে আপনি ভাবির ছোট বোন, তাই একটু একটু আলাপ করার চেষ্টা করছিলাম। নাহলে আপনার মতো অহংকারী দেমাগী মেয়ের সাথে কথা বলতে আমার বয়ে গেছে। আর আমরা আগেরা গজগজ করতে করতে চলে গেল। পুরো ঘটনাতে আমি যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি। আমি কখনোই ইচ্ছে করে কাউকে কষ্ট দেই না, তবু সবাই কেন জানি আমাকে শুধু শুধু ভুল বোঝে। শ্রেয়া, কী হয়েছে তোর? তোকে এমন লাগছে কেন? ভাইয়াকে দেখে নিজেকে সামলে নিলাম। মন খারাপ? কই না তো। তাহলে তোকে এমন লাগছে কেন? কেমন লাগছে? কি হয়েছে পিসি? কেউ তোকে কিছু বলেছে? একবার শুধু তার নামটা বল, আমি তাকে উচিত শিক্ষা দেব, প্রমিস। কিরে, কথা বলছিস না কেন? বললাম তো আমি একদম ঠিক আছি, কেউ কিছু বলেনি। কিরে, আমাকে বলা যাবে না? চুপ, আমাকে বলবি না? চুপ। আচ্ছা ঠিক আছে, তোকে এখন কিছু বলতে হবে না, পরে যখন ইচ্ছা হবে তখন বলিস, ঠিক আছে? ভাইয়া এবার আমাকে পাশে বসিয়ে হাত দুটো শক্ত করে ধরল। আমি ওর কাঁধে মাথা রেখে দূরে তাকিয়ে আছি, আর ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই ছোটোবেলা থেকে আমার মন খারাপ দেখলে ভাইয়া এই কাজটাই করে সবসময়, মনে মনে। জানি না তোর আজকে কি হয়েছে, তোর এই মন খারাপের কারণটা কে? তবে যেই হোক না কেন, সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, খুব তাড়াতাড়ি আমার এই পিচ্চি বোনটার জন্য এমন একজনকে পাঠাও যে ওকে আমার থেকে বেশি ভালোবাসবে, ওর মনের কথাটা বলার আগে বুঝে নেবে।
সবসময় বুকে আগলে রাখবে। আমার ভাগের সবটুকু সুখ তুমি শ্রেয়াকে দিয়ে দাও। আমিন। চলবে।